সালাম আলাইকুম। আমরা খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেখছিলাম আসন্ন বার কাউন্সিল পরীক্ষার জন্য। এই দেখেন এখানে দর্শন কি জিনিস আমরা একটু দেখার চেষ্টা করি। দর্শন বলতে সাধারণত কোনো নারীর ইচ্ছার বিরুদ্ধে বিনা সম্মতিতে তার সাথে যৌন সঙ্গম করা বোঝায়। দণ্ডবিধি 1860 375 ধারায় দর্শনের 5টি উপাদানের কথা বলা হয়েছে। এসব উপাদান বিদ্যমান থাকলে কোনো নারীর সাথে যৌন সহবাস করলে তা দর্শন বলে গণ্য হবে। উপাদানগুলো হলো: তার ইচ্ছার বিরুদ্ধে, তার সম্মতি ছাড়া, মৃত্যু বা আঘাতের ভয় দেখিয়ে। ইচ্ছার বিরুদ্ধে হবে সম্মতি ছাড়া, মৃত্যু বা আঘাতের ভয় দেখিয়ে। এবং যখন মহিলা মনে করে যে লোকটি তার স্বামী, কিন্তু পুরুষ জানে যে উক্ত মহিলার উনি স্বামী নন, এবং 14 বছরের কম বয়সের মেয়ের সম্মতি সহ বা ছাড়া, এই উপাদানগুলো থাকলেই হলো আপনার দর্শন বলে গণ্য হবে। তাহলে উপযুক্ত ক্ষেত্রে কোনো নারীর সাথে যৌন সহবাস করলে তা দর্শন বলে গণ্য হবে। কোনো জড়বুদ্ধি সম্পন্ন নারীর সাথে তার মানসিক দুর্বলতার সুযোগ নিয়ে সহবাস করলে তা দর্শন হবে। এমনকি কোনো ঘুমন্ত নারীর সাথে যৌন সহবাস দর্শনের সমতুল্য। ধারা 376 অনুযায়ী দর্শনের শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড, অর্থদণ্ড, 10 বছর সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড। এরপরে আমরা পরের প্রশ্ন দেখি। তিনি স্ত্রীকে ধর্ষণের দায়ে একজন ব্যক্তি অভিযুক্ত হতে পারে কি ব্যাখ্যা করুন। আহ, এখানে যদি স্ত্রীর বয়স যদি 13 বছরের কম হয়, তাহলে সেই স্ত্রীর সাথে স্বামীর অনুমতি সহ বা ছাড়া যেভাবেই হোক না কেন সহবাস করলে তা ধর্ষণ বলে গণ্য হবে। এক্ষেত্রে শাস্তির বিধান 376 দ্বারাই বলা আছে। 376 অনুযায়ী ধর্ষণের শিকার নারী নিজের স্ত্রী হলে, 12 বছরের কম বয়স না হলে শাস্তি হবে 2 বছর সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড, অর্থদণ্ড বা উভয়। স্ত্রী বয়স যদি 12 বছরের কম হলে আহ, শাস্তি হবে 10 বছর বা যাবজ্জীবন পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড বা অর্থদণ্ড। এরপরে আমরা একটা অস্বাভাবিক বা অপরাধ সমূহের উপর টিকা, যেমন 1860 377 দ্বারা অস্বাভাবিক অপরাধের উল্লেখ করা হয়েছে। তো ধারা অনুযায়ী কোনো ব্যক্তি স্বেচ্ছায় কোনো নারী, পুরুষ বা প্রাণীর সাথে প্রাকৃতিক স্বাভাবিক নিয়মের বিরুদ্ধে যৌন সহবাস করে তা অস্বাভাবিক অপরাধ। এরূপ অপরাধের শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড, 10 বছর সশ্রম বিনাশ্রম কারাদণ্ড, অর্থদণ্ড। কেউ যদি অস্বাভাবিক যৌন সহবাসের সম্মতি দেয়, এরূপ সম্মতির কোনো মূল্য নেই। এ ধারার অপরাধ গঠন করতে গেলে যে কোনো প্রকার প্রবেশ অর্থাৎ পেনেট্রেশন হলেই চলবে। আমরা একটু চুরির দিকেও চলে যাই। দেখেন, দণ্ডবিধিতে পড়ত চুরির সংজ্ঞা বা ব্যাখ্যা দিন। 3, 6, 8, 9, 10, 11 টানা আসে। আর আপনারা বলেন যে গত বছর আসলে এই বছর আসবে না। হ্যাঁ, চুরি, থেফট। দণ্ডবিধি 1860 378 দ্বারা চুরির সম্পর্কে বলা আছে। 378 অনুযায়ী কোনো ব্যক্তির দখলে থাকা অস্থাবর সম্পত্তি কেউ অসাধুভাবে গ্রহণের উদ্দেশ্যে হস্তান্তর করলে তাকে চুরি বলে। তাহলে চুরি হইতে হলে অবশ্যই আপনাকে মনে করতে হবে অস্থাবর সম্পত্তি। চুরি বলতে কোনো দ্রব্য মালিকের অনুমতি ছাড়া সরানো বা অসাধু উদ্দেশ্যে নেয়াকে বোঝায়। তাইলে আমরা একটু চুরির উপাদানগুলোতে একটু দেখি। চুরির উপাদান ধারা 378 অনুসারে চুরির উপাদানগুলো হলো অসাধুভাবে সম্পত্তি গ্রহণ করা। 1 নম্বর কথা হচ্ছে হলো অসাধুভাবে, শুধু আমরা দিয়ে দেখব। চুরির জন্য অসাধু অভিপ্রায় গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয়। অসাধু অভিপ্রায়ে অস্থাবর সম্পত্তি স্থানান্তর বা গ্রহণ না করা পর্যন্ত তা চুরি বলে গণ্য হবে না। চুরি সম্পর্কিত বস্তুটি অবশ্যই অস্থাবর সম্পত্তি হতে হবে। তাইলে অসাধুভাবে অস্থাবর সম্পত্তি এটা আমরা নিতে পারি। অসাধুভাবে অস্থাবর সম্পত্তি, অস্থাবর বস্তু, যা দণ্ডবিধির 22 ধারায় বলা হয়েছে, মাটিতে আবদ্ধ ভূমি বস্তু বাদে বাকি সবই অস্থাবর, যেমন টাকা, ফ্রিজ ইত্যাদি। সম্পত্তিটি অন্য কোনো ব্যক্তির দখল মুক্ত হতে হবে। যে সম্পত্তিটি অন্য কোনো ব্যক্তির দখলে ছিল তার অসম্মতিতে, এটা আমরা নিতে পারি। তার অসম্মতিতে যদি নেওয়া হয় তাহলে তার চুরি হবে। এবং মূল মালিকের কাছ থেকে কোনো সম্পত্তি, বস্তু অনুমতি বা সম্মতি ব্যতীত নেওয়া হলে তার চুরি হবে। এখানে মালিকের
অসম্মতিতে। এখানে মালিকের সম্মতি থাকবে না, মালিকের অসম্মতিতে এই হলো কথাবার্তা। তারপর হলো সম্পত্তির স্থানান্তর করা, সম্পত্তির সামান্য হলেও স্থানান্তর বা অপসারণ, বা কোনো বা অতিথি বা বিছানা চাদর বিছানা থেকে তুলে ঘর থেকে বের বের হয়ে গেলে তা চুরি বলে বিবেচিত হবে। তাহলে উক্ত বিষয়গুলো হচ্ছে উপাদান উপস্থিত থাকলে 378 দ্বারায় চুরি হিসেবে গণ্য হবে। আশা করছি আপনারা বিষয়টা ভালোভাবে বুঝতে পেরেছেন, অর্থাৎ দিয়ে এই গল্পগুলো হবে। দুই একবার পড়লেই পারবেন ইনশাল্লাহ। একজন ব্যক্তি কি তার নিজের সম্পত্তি চুরি করার দায়ে বিবেচিত হতে পারে? আইনের প্রাসঙ্গিক প্রাসঙ্গিক বিধান উল্লেখপূর্বক আলোচনা করুন। হ্যাঁ, একজন ব্যক্তি নিজের সম্পত্তি চুরির দায়ে দোষী বিবেচিত হতে পারে। দণ্ডবিধি 1860 378 ধারায় চুরির সংজ্ঞায় বলা আছে, কোনো ব্যক্তির দখল থেকে তার অস্থাবর সম্পত্তি ব্যতীত অসাধু অভিপ্রায়ে হস্তান্তর করলে তা চুরি বলে গণ্য হবে। এক্ষেত্রে প্রদত্ত সংজ্ঞায় দখলের কথা বলা আছে, মালিকানার কথা নয়। কেন? অস্থাবর সম্পত্তির মূল মালিক ব্যতীত অন্য কোনো ব্যক্তির বিশেষ দখলে থাকতে পারে। এখন উক্ত বিশেষ দখল থেকে যদি মূল মালিকের দখলকারী অনুমতি ব্যতীত অসাধুভাবে অভিপ্রায়ে অস্থাবর সম্পত্তি স্থানান্তর করে, তাহলে একজন ব্যক্তি নিজের সম্পত্তি চুরির দায়ে দোষী হইতে পারে। যেমন এর নষ্ট করে বিয়ের দোকানে মেরামত করতে দেয়, কিন্তু টাকা পরিশোধ করতে না পারায় বি জামানত হিসেবে গরুটি নিজের কাছে রেখে দেয়। টাকাটা পরিশোধ করলে বি গরুটি ফেরত দিবে, কিন্তু গরুটির টাকা পরিশোধ না করে বিয়ের কাছ থেকে বিনা সম্মতিতে গরুটি নিয়ে যায়, যেন কোনো টাকা পরিশোধ করতে না হয়। এখানে গরুটি বিয়ের দখলে ছিল, যা অসাধুভাবে বা বিয়ের সম্মতি ছাড়াই স্থানান্তর করেছে। 378-এর সংখ্যা অনুযায়ী চুরি করেছে। এ থেকে বোঝা যায় যে আপনার নিজের সম্পত্তি চুরি করলেও কি হবে, নিজের সম্পত্তি নিয়ে গেলেও চুরি বলে গণ্য হবে। এরপরে দেখেন, আহ, তার নিজের ব্যবহারের উদ্দেশ্যে একটা নৌকা তৈরি তৈরি করার জন্য বিয়ের জমিতে সম্মতি ব্যতীত একটি গাছ কেটে ফেলে। হ্যাঁ, দি ফাইনাল কোর্টের সংশ্লিষ্ট ধারা অনুযায়ী অপরাধের নাম বা সর্বোচ্চ সাজা উল্লেখ করুন। এখানে উক্ত ঘটনাটিতে অপরাধ করেছে কিনা, এটাই হলো ইস্যু। সিদ্ধান্ত কি আছে আলোচ্য অংশে? দণ্ডবিধি 1860-এর দ্বারা 378 অনুযায়ী চুরির অপরাধ করেছে। 378 চুরি বলতে বোঝানো হয়েছে যে কোনো ব্যক্তির দখল থেকে তার সম্মতি ব্যতীত অসাধু অভিপ্রায়ে সম্পত্তি সম্পত্তি স্থানান্তর করা। এছাড়া 1 নং ব্যাখ্যা বলা হয়েছে, কোনো বস্তু যতক্ষণ মাটির সাথে সংযুক্ত থাকে স্থাবর সম্পত্তি, কিন্তু বিচ্ছিন্ন করা মাত্র তা অস্থাবর সম্পত্তিতে পরিণত হয়। আলোচ্য অংশে বিয়ের জমি থেকে বিয়ের দখল থেকে বিনা অনুমতিতে অসাধুভাবে একটি গাছ কেটে ফেলে, গাছ কাটার ফলে অস্থাবর সম্পত্তিতে পরিণত হয় এবং অস্থাবর সম্পত্তি স্থানান্তর করে, ফলে দেখা যাচ্ছে আলোর অংশে চুরির উপাদানগুলো বিদ্যমান। তাই চুরির অপরাধ করেছে। 379 দ্বারা চুরির শাস্তি হবে। 379 দ্বারা সর্বোচ্চ শাস্তি এখানে 3 বছর সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড। তো আমরা আজকে এই পর্যন্তই। দেখা হবে পরের ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকুন। সালামু আলাইকুম।